এই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? এখানে সাহসের কি হলো? কি হলো মানে? আমি তোমার সিনিয়র, আর তুমি জুনিয়র হয়ে এভাবে আমাকে ডিরেক্টলি প্রপোজ করছো? কারণ আমি আপনাকে পছন্দ করি, সেই প্রথম থেকেই। আরো আগেই বলতাম, কিন্তু সুযোগ পাইনি। আর কোথাও কি লেখা আছে যে সিনিয়রকে প্রপোজ করা যাবে না? আমি এত কিছু শুনতে চাই না। তুমি এখন এখান থেকে যাও, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। না, আমি যাব না। আগে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করুন। আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করব না, আর খবরদার কখনো এসব বলবে না। এখন যাও, ক্লাসে যাও। বললাম তো যাব না, আগে অ্যাকসেপ্ট করুন। এই মেয়ে, তুমি কি একবারের কথা বুঝো না? কানের নিচে একটা দিলে মাথা থেকে সব ভূত নেমে যাবে। নীলা এবার ঠোঁট ফুলিয়ে আমার দিকে তাকালো, চোখে একরাশ জেদ, অথচ সে জেদের মাঝেও কেমন একটা মায়া লুকিয়ে আছে। মনে হচ্ছিল মেয়েটা ভয় পেয়েছে ঠিকই, কিন্তু তবুও পিছিয়ে যাওয়ার মানুষ না। মারবেন? মারুন, তাও আমি আজ উত্তর নিয়েই যাব। আমি বিরক্ত হয়ে চারপাশে তাকালাম। ভার্সিটির করিডোরে তখন স্টুডেন্টদের আনাগোনা কমে এসেছে, তবুও ভয় হচ্ছিল যদি কেউ দেখে ফেলে। একটা জুনিয়র মেয়ে সিনিয়র ছেলেকে আটকে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা ছড়িয়ে পড়তে সময় লাগবে না। তোমার কি মাথা খারাপ? কেউ দেখে ফেললে কি ভাববে বলো তো? ভাবুক, মানুষ তো কথা বলবেই। তাই বলে কি নিজের মনের কথা বলাও বন্ধ করে দিব? তুমি বুঝতে চাইছো না কেন? এসব আমার ভালো লাগে না। নীলা একটু চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, সত্যি ভালো লাগে না, নাকি ভয় পান? আমি ভ্রুকুচকে তাকালাম। কিসের ভয়? এই যে একটা মেয়ে আপনাকে এতটা গুরুত্ব দেয়, আপনার জন্য অপেক্ষা করে, দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখে, এসবের ভয়। আমি হেসে ফেললাম বিরক্তিতে। সিনেমা কম দেখো, বাস্তবতা এত সহজ না। আমি তো সহজও বলিনি, কিন্তু একটা কথা জানেন, মানুষ যখন সত্যি কাউকে পছন্দ করে, তখন তার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলার সাহস সবার থাকে না। আমার আছে, এই জন্যই বলেছি। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। মেয়েটার কথাগুলো অদ্ভুতভাবে মাথার ভেতর ঘুরছিল। প্রথম দিন থেকে লক্ষ্য করছি মেয়েটা অন্যদের মতো না। ক্লাস শেষ করে করিডোরে দাঁড়িয়ে থাকতো, আমি পাশ দিয়ে গেলে চুপচাপ তাকিয়ে থাকতো। কখনো বিরক্ত করেনি, কখনো সীমা ছাড়ায়নি, কিন্তু আজ হঠাৎ এভাবে সামনে এসে দাঁড়াবে সেটা ভাবিনি। দেখো নীলা, এসব ইনফ্যাচুয়েশন, কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। নীলা সাথে সাথে মাথা নাড়ল। না, ঠিক হবে না। এত শিওর কিভাবে? কারণ আপনাকে দেখলে আমার দিন ভালো হয়ে যায়। আপনি ক্যাম্পাসে না আসলে অদ্ভুত লাগে। অন্য কারোর সাথে এত কথা বলতে ইচ্ছে করে না। এটা যদি কয়েকদিনের ভালো লাগা হতো, তাহলে এতদিনে শেষ হয়ে যেত। আমি এবার একটু অস্বস্তিতে পড়ে গেলাম। মেয়েটা খুব স্বাভাবিকভাবেই এমন কথা বলছে যেন এগুলো পৃথিবীর সবচেয়ে সহজ স্বীকারোক্তি। তোমার বয়স কম, এখন এসব আবেগ বেশি কাজ করে। আর আপনার বয়স বেশি বলে কি আবেগ কাজ করে না? নীলা, আচ্ছা, একটা কথা বলেন তো, আমি যদি আপনার ব্যাচমেট হতাম, তাহলে কি তখনও এভাবে এড়িয়ে যেতেন? আমি থেমে গেলাম। সত্যি বলতে এই প্রশ্নের উত্তর আমার কাছেও ছিল না। আমার চুপ থাকা দেখে নীলা একটু এগিয়ে এলো। দেখেছেন, উত্তর দিতে পারছেন না। তুমি খুব বেশি কথা বলো। নীলা হেসে ফেলল। আপনার সামনে আসলেই বেশি কথা বলতে ইচ্ছে করে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। এই মেয়ের সাথে তর্কে জেতা সম্ভব না। এক একটা কথার উত্তর এমনভাবে দেয় যে রাগ করতে গেলেও কেমন জানি হাসি পাই। আচ্ছা, এখন যাও, আমার ক্লাস আছে। উত্তর? কি উত্তর? প্রপোজালের। আমি বিরক্ত মুখে বললাম, না। নীলা কয়েক সেকেন্ড চুপ করে আমার দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ মুচকি হেসে বলল, ঠিক আছে। আমি অবাক হলাম, এত সহজে মেনে নিল। কিন্তু পরের মুহূর্তেই মেয়েটা ব্যাগ থেকে একটা ডেরি মিল্ক বের করে আমার হাতে ধরিয়ে দিল। এটা রাখুন। এটা কেন? আজ আমার জীবনের স্পেশাল দিন। স্পেশাল কেন? কারণ আজ প্রথমবার সাহস করে ভালোবাসার মানুষটাকে নিজের মনের কথা বলতে পেরেছি। কথাটা বলেই মেয়েটা ঘুরে হাঁটতে শুরু করলো। কয়েক কদম যাওয়ার পর আবার থেমে পিছনে তাকালো। আর হ্যাঁ, আপনি না বললেও সমস্যা নেই, আমি কিন্তু এত সহজে হাল ছাড়বো না। বলেই দৌড়ে চলে গেল।
আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, হাতে ছোট্ট একটা ডেইরি মিল্ক, আর মাথার ভেতর বারবার ঘুরছে মেয়েটার শেষ কথাটা, আমি কিন্তু এত সহজে হাল ছাড়ব না। অদ্ভুত একটা মেয়ে, এভাবে কেউ কখনো আমাকে প্রপোজ করেনি, এবং আমি সবসময় নিজেকে এসব থেকে দূরে রেখেছি। ভার্সিটি লাইফ মানেই আমার কাছে ছিল ক্লাস, অ্যাসাইনমেন্ট, বন্ধুদের সাথে আড্ডা আর নিজের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত থাকা। সম্পর্ক, প্রেম এসবকে সবসময় ঝামেলা মনে হতো, কিন্তু এই মেয়েটা যেন হুট করেই সব কিছু উলটপালট করে দিতে চাইছে। আমি দীর্ঘ শ্বাস ফেলে চকলেটটা ব্যাগে ঢুকিয়ে ক্লাসে চলে গেলাম। তবে পুরো ক্লাস জুড়েই মন অদ্ভুতভাবে অস্থির ছিল। স্যারের কথা কানে ঢুকছে, আবার বেরিয়েও যাচ্ছে। মাঝে মাঝেই চোখের সামনে ভেসে উঠছে মেয়েটার মুখটা। মারবেন? মারুন, তাও আমি আজ উত্তর নিয়েই যাব। পাগল একটা। ক্লাস শেষ করে বের হতেই বন্ধু রাফি এসে পাশে দাঁড়ালো। কিরে, এত চুপচাপ কেন? কিছু না। রাফি সন্দেহের চোখে তাকালো। তোর মুখ দেখলেই বুঝি কিছু একটা হয়েছে। আমি কিছু বললাম না। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখ পড়ল নিচের দিকে। ক্যান্টিনের সামনে কয়েকটা মেয়ের সাথে দাঁড়িয়ে আছে নীলা। দূর থেকে হাত নেড়ে কি যেন বলছে, তারপর হঠাৎ আমার দিকে তাকিয়েই থেমে গেল, আর পরের মুহূর্তেই ঠোঁটের কোণে সেই পরিচিত হাসি। মেয়েটা তার বান্ধবীদের কিছু একটা বলতেই সবাই একসাথে আমার দিকে তাকালো। আমি সাথে সাথে অন্যদিকে মুখ ফিরিয়ে হাঁটা বাড়ালাম। রাফি পাশে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, ওহ, ঘটনা তাহলে এখানে। আমি বিরক্ত হয়ে তাকালাম। কি ঘটনা? ওই জুনিয়র মেয়েটা না, কিছুদিন ধরেই দেখছি তোর আশেপাশে ঘোরাঘুরি করে। আজে বাজে কথা বলবি না। আজে বাজে না, সত্যি বলছি, মেয়েটা কিন্তু সুন্দর। আমি কড়া গলায় বললাম, সুন্দর হলেই কি, জুনিয়র একটা মেয়ে, মাথায় একটু কম আছে মনে হয়। আমার কথা শুনে রাফি হেসে ফেলল। ভাই, যেই মেয়ে সবার সামনে একটা সিনিয়রকে প্রপোজ করতে পারে তার মাথা কম না, বরং সাহস বেশি। আমি আর কথা বাড়ালাম না, কিন্তু সেদিনের পর থেকে অদ্ভুতভাবে নীলাকে প্রায়ই চোখে পড়তে লাগলো। লাইব্রেরিতে গেলে কয়েক টেবিল দূরে বসে থাকে, ক্যান্টিনে গেলে আশেপাশেই কোথাও থাকে, করিডোর দিয়ে হাঁটতে লাগলে হঠাৎ সামনে এসে পড়ে। তবে সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হলো মেয়েটা কখনো বিরক্ত করে না, শুধু দূর থেকে তাকিয়ে থাকে আর হাসে, যেন আমাকে অস্বস্তিতে ফেলাটাই তার শখ। একদিন দুপুরে ক্যান্টিনে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ সামনে কেউ একটা জুসের বোতল রেখে বসলো। তাকিয়ে দেখি নীলাভ। আমি বিরক্ত হয়ে বললাম, তুমি? নীলাভ স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমি। তোমার কোনো কাজকর্ম নেই? আছে তো, ক্লাস করি, পড়াশোনা করি, আর একজন রাগী সিনিয়রকে পটানোর চেষ্টা করি। আমি কাশতে কাশতে প্রায় চা ফেলে দিলাম। তুমি কি সবসময় এসব বলো? না, শুধু আপনার সামনে বলি। আমি চারপাশে তাকিয়ে নিচু গলায় বললাম, আস্তে কথা বলো। নীলা মুচকি হেসে একটু সামনে ঝুঁকে এলো। ভয় পান এত? ভয় না, বিরক্ত লাগে। তাহলে চলে যান না, এখনো তো বসে আছেন। আমি থেমে গেলাম। মেয়েটা ঠিকই বলেছে, সত্যি যদি এত বিরক্ত লাগতো তাহলে আমি উঠে চলে যেতে পারতাম, কিন্তু যাচ্ছি না কেন? হয়তো কোথাও না কোথাও মেয়েটার উপস্থিতি খারাপ লাগছে না। নীলা হঠাৎ আমার দিকে একটা চিপসের প্যাকেট এগিয়ে দিল। নিন। লাগবে না। আহারে, এত রাগ নিয়ে মানুষ বাঁচে কিভাবে? তোমার সমস্যা কি বলো তো? নীলা কয়েক সেকেন্ড চুপ করে আমার দিকে তাকিয়ে রইল, তারপর খুব শান্ত গলায় বলল, সমস্যা একটাই, আপনাকে খুব বেশি ভালো লাগে। কথাটা শুনে আমি কিছুক্ষণ চুপ হয়ে গেলাম। কেন জানি না, এবার আর বিরক্ত লাগলো না, বরং বুকের ভেতর কেমন অদ্ভুত একটা অনুভূতি হলো। আমি দ্রুত অন্যদিকে তাকালাম। নীলা সেটা দেখেই হেসে ফেলল। এই প্রথম আপনার চেহারায় লজ্জা দেখলাম। একদম বাজে কথা বলবে না। আচ্ছা, বলবো না, তবে একটা কথা বলি। কি? নীলা ধীরে ধীরে বলল, একদিন না একদিন আপনি ঠিকই আমার প্রেমে পড়বেন। আমি হেসে ফেললাম। অসম্ভব। নীলা আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, দেখি না অসম্ভব কতদিন থাকে। নীলার কথাটা শুনে আমি হালকা হেসে মাথা নাড়লাম।
মেয়েটার আত্মবিশ্বাস দেখে মাঝে মাঝে সত্যি অবাক হতে হয়, যেন পৃথিবীর কোনো কিছুই তাকে দমাতে পারে না। তোমার আত্মবিশ্বাস একটু বেশিই, নীলা সাথে সাথে উত্তর দিল। কারণ আমার পছন্দ একটু বেশি ভালো। আমি বিরক্ত মুখ করার চেষ্টা করলাম, কিন্তু কেন জানি ঠোঁটের কোণে হাসি চলে এলো। সেটা বুঝতে পেরে দ্রুত মুখ ঘুরিয়ে নিলাম। নীলা সেটা দেখেই মুচকি হেসে বলল, এই যে আবার হাসলেন। তোমার ভুল ধারণা। আচ্ছা ঠিক আছে, আপনি কখনো হাসেন না, রাগও করেন না, কিছুই করেন না। আপনি তো আসলে রোবট। অনেক হয়েছে, এখন ওঠো, আমার কাজ আছে। নীলা চেয়ার ছেড়ে উঠল ঠিকই, তবে যাওয়ার আগে টেবিলের ওপর একটা ছোট্ট কাগজ রেখে দিল। আমি ভ্রুকুচকে বললাম, এটা কি? বাসায় গিয়ে দেখবেন। আমি কিছু বলার আগেই নীলা হেঁটে চলে গেল। যাওয়ার সময়ও একবার পেছনে ফিরে তাকিয়ে সেই চেনা হাসিটা দিল। অদ্ভুত মেয়ে একটা। আমি কাগজটা খুললাম না, ব্যাগে ঢুকিয়ে সোজা বাসায় চলে এলাম। রাতে পড়তে বসে হঠাৎ কাগজটার কথা মনে পড়ল। বইয়ের ভেতর থেকে বের করে খুলতেই ছোট ছোট অক্ষরে লেখা, আপনি যতই দূরে থাকার চেষ্টা করেন, আপনার চোখ কিন্তু আমাকে ধরিয়ে দেয়। নিচে একটা ছোট্ট স্মাইলি আঁকা। আমি অনিচ্ছা সত্ত্বেও হেসে ফেললাম। এরপর থেকে নীলার নতুন অভ্যাস হয়ে গেল মাঝে মাঝে ছোট ছোট চিরকুট দিয়ে যাওয়া। কখনো লিখে, আজকে নীল শার্টে আপনাকে অনেক সুন্দর লাগছে। কখনো, আজকে 3 বার আমার দিকে তাকিয়েছেন, আমি কিন্তু হিসাব রাখি। আবার কখনো শুধু একটা লাইন, রাগী মানুষদের মন নাকি সবচেয়ে নরম হয়। প্রথম প্রথম বিরক্ত লাগলেও ধীরে ধীরে ব্যাপারগুলো অদ্ভুতভাবে ভালো লাগতে শুরু করলো, যদিও সেটা আমি নিজেও স্বীকার করতে চাইতাম না। একদিন বিকেলে লাইব্রেরি থেকে বের হচ্ছিলাম। বাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। সবাই ছাউনির নিচে দাঁড়িয়ে আছে। আমি ব্যাগ থেকে ফোন বের করতেই হঠাৎ মাথার ওপর ছাতা এসে থামল। পাশে তাকিয়ে দেখি নীলা। চলুন। কোথায়? বাইরে। আমি অবাক হয়ে বললাম, দেখছো না বৃষ্টি হচ্ছে? তো তো মানে ভিজে যাব। নীলা ঠোঁট বাঁকিয়ে বলল, এত ভয় নিয়ে মানুষ বাঁচে কিভাবে? বলেই ছাতাটা আমার দিকে একটু বাড়িয়ে দিল। আমি বাধ্য হয়ে পাশে হাঁটতে শুরু করলাম। বৃষ্টির ফোঁটাগুলো ছাতার চারপাশ দিয়ে এসে দুজনের গায়ে লাগছিল। চারপাশে অদ্ভুত একটা শান্ত পরিবেশ। হাঁটতে হাঁটতে নীলা হঠাৎ বলল, জানেন আজকে আমার খুব ভালো লাগছে। কেন? কারণ প্রথমবার আপনি নিজে থেকে আমাকে এড়িয়ে যাননি। আমি চুপ করে রইলাম। সত্যি বলতে কথাটা মিথ্যা না। আগে হলে আমি নিশ্চয়ই অন্যদিকে চলে যেতাম, কিন্তু আজ কেন যেন ইচ্ছে করছিল না। নীলাভ ধীরে ধীরে বলল, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি। কি? আমি যদি হঠাৎ একদিন আর আপনার সামনে না আসি, তখন কি আমাকে খুঁজবেন? আমি সাথে সাথে উত্তর দিলাম, না। নীলা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর মৃদু হেসে বলল, মিথ্যা বললেন। আমি ভ্রুকুচকে তাকালাম। তুমি সবসময় এত শিওর থাকো কিভাবে? নীলা এবার আমার চোখের দিকে তাকিয়ে বলল, কারণ আপনি যতটা মুখে কঠিন, মনটা ততটা না। কথাটা শুনে বুকের ভেতর কেমন যেন ধাক্কা লাগলো। মেয়েটা কি সত্যি আমাকে এতটা বুঝে ফেলেছে? হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে ছোট্ট একটা পানির গর্ত পড়ে গেল। নীলা সেটা খেয়াল না করেই পা দিতে যাচ্ছিল। আমি দ্রুত ওর হাত ধরে নিজের দিকে টেনে নিলাম। মুহূর্তের জন্য দুজনেই থেমে গেলাম। নীলাভ বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি তখনও ওর হাতটা ধরে আছি। চারপাশের বৃষ্টির শব্দটা যেন আচমকা অনেক ধীর হয়ে গেল। নীলাভ ধীরে ধীরে বলল, এই প্রথম আপনি নিচে থেকে আমার হাত ধরলেন। আমি দ্রুত হাত ছেড়ে দিলাম। সামনে পানি ছিল, না ধরলে পড়ে যেতে, তাই। নীলা ঠোঁট কামড়ে হাসি চাপার চেষ্টা করল। বুঝেছি। কি বুঝেছ? নীলা একটু ঝুঁকে ফিসফিস করে বলল, অসম্ভব জিনিসটা ধীরে ধীরে সম্ভব হচ্ছে। নীলার কথাটা শুনে আমি কিছু বললাম না, শুধু সামনে তাকিয়ে হাঁটতে লাগলাম। কিন্তু অদ্ভুতভাবে বুকের ভেতরটা কেমন অস্থির হয়ে উঠল। মেয়েটা এমনভাবে কথা বলে যেন আমার বুকের ভেতরের সব লুকানো অনুভূতিগুলো সে পড়ে ফেলতে পারে। বৃষ্টিটাও তখন একটু বেড়েছে। ছাতার নিচে জায়গা
কম হওয়ায় নীলা আরও একটু কাছে এসে হাঁটছিল। ওর ভেজা চুল থেকে হালকা শ্যাম্পুর গন্ধ আসছিল। কেন জানি না, ব্যাপারগুলো অস্বস্তিকর লাগার বদলে শান্ত লাগছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ নীলা বলল, একটা কথা বলি। জিজ্ঞেস করা কি আছে, মানা করলেও তো তুমি বলবেই। নীলা হেসে ফেলল। জানেন, আপনি বাইরে থেকে যতটা রাগী দেখান, ভেতরে ঠিক ততটাই কেয়ারিং। একদম না। তাহলে একটু আগে হাত ধরলেন কেন? বললাম তো পড়ে যেতে। আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করলাম। আমি বুঝতে পারছিলাম মেয়েটা মোটেও বিশ্বাস করেনি। কিছু দূর এসেই থেমে গেলাম। আচ্ছা এবার যাও, তোমার বাসা তো ওই দিকে। নীলা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর হঠাৎ বলল, আপনি কি সব সময় এমন ছিলেন? কেমন? সবাইকে দূরে দূরে রাখেন? প্রশ্নটা শুনে আমি একটু থেমে গেলাম। সত্যি বলতে আমি কখনো কাউকে খুব বেশি কাছের হতে দেইনি। স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গাতেই নিজের একটা আলাদা গণ্ডি ছিল। বন্ধুবান্ধব ছিল ঠিকই, কিন্তু ব্যক্তিগত জায়গাটাতে কাউকে ঢুকতে দেয়নি। আমি শান্ত গলায় বললাম, সব মানুষ একরকম না। জানি, কিন্তু আপনার মাঝে কেমন যেন একটা একা একা ভাব আছে। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। মেয়েটা কি সত্যি আমাকে এতটা খেয়াল করে? নীলা হঠাৎ হেসে বলল, আচ্ছা থাক, আজ আর বেশি চালাবো না। অবশেষে বুদ্ধি এসেছে তাহলে। নীলা চোখ ছোট করে তাকালো। বেশি খুশি হবেন না, কাল আবার চালাবো। বলেই ছাতাটা আমার হাতে ধরিয়ে দিল। আমি অবাক হয়ে বললাম, এটা কেন দিচ্ছ? আপনি নিয়ে যান। আর তুমি? নীলা কাঁধ ঝাঁকালো। আমি ভিজে চলে যেতে পারবো। নাটক কম করো, একসাথে যাওয়া যাবে। নীলা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর খুব আস্তে করে হাসল। জানেন, আপনি মাঝে মাঝে না বুঝেই এমন কিছু করে ফেলেন যেটা আমাকে আরো বেশি দুর্বল করে দেয়। আমি কিছু বললাম না। তারপর আবার দুজন একসাথে হাঁটতে শুরু করলাম। সেদিনের পর থেকে সব কিছু ধীরে ধীরে বদলাতে লাগলো। আমি চাইতাম না, তবুও অজান্তেই নীলাকে খুঁজতে শুরু করলাম। ক্লাসে ঢুকেই চোখ চলে যেত করিডোরের দিকে। ক্যান্টিনে গেলে আশেপাশে তাকাতাম। লাইব্রেরিতে ঢুকে অদ্ভুতভাবে আশা করতাম কোনো এক কোণে মেয়েটা বসে থাকবে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, যেদিন নীলা সামনে আসতো না সেদিন পুরো ক্যাম্পাসটাই কেমন ফাঁকা লাগতো। একদিন দুপুরে ভার্সিটিতে গিয়ে দেখলাম নীলা কোথাও নেই। ক্যান্টিনে না, করিডোরে না, এমনকি লাইব্রেরিতেও না। নিজেকে বোঝালাম, তাতে আমার কি? কিন্তু তারপরও অদ্ভুতভাবে মন খারাপ লাগতে শুরু করলো। রাফি সেটা খেয়াল করে বলল, কিরে, কাউকে খুঁজছিস নাকি? আমি সাথে সাথে বললাম, না তো। রাফি হাসল। ওই জুনিয়র মেয়েটা আজ আসে নাই মনে হয়। আমি বিরক্ত হয়ে তাকালাম। তুই সব কিছু বুঝিস কিভাবে? কারণ তুই নিজেও বুঝতে পারছিস না, কিন্তু তোর চোখ সব বলে দেয়। আমি আর কথা বাড়ালাম না, কিন্তু সেদিন বিকেলের দিকে হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো, অচেনা নাম্বার। আজকে আমাকে খুঁজেছেন? মেসেজটা দেখেই বুঝে গেলাম নীলা। আমি রিপ্লাই দিলাম না। 2 মিনিট পর আবার মেসেজ। রিপ্লাই না দিলেও চলবে, কিন্তু একটা কথা জেনে রাখুন, কেউ যখন আপনাকে নিজের অভ্যাস বানিয়ে ফেলে তখন তাকে হুট করে না দেখলে একটু খারাপ লাগেই। আমি কয়েক সেকেন্ড ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। তারপর অজান্তেই ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি চলে এলো। মেয়েটা ধীরে ধীরে সত্যি আমার জীবনের অভ্যাস হয়ে যাচ্ছে। এরপর থেকে প্রায় প্রতিদিনই নীলার সাথে কোনো না কোনোভাবে দেখা হয়ে যেত, কখনো ইচ্ছে করে, কখনো একদম হঠাৎ। কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে শুরু করলাম, হঠাৎ ব্যাপারটা আসলে পুরোপুরি হঠাৎ না। মেয়েটা আমাকে সময় দিত, খেয়াল রাখত, আর সবচেয়ে বড় কথা, আমাকে বুঝতে চেষ্টা করত, যেটা এর আগে কেউ কখনো করেনি। একদিন দুপুরে ক্লাস শেষে করিডোর দিয়ে বের হচ্ছিলাম। হঠাৎ দেখি নীলা দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হাতে একটা কফির কাপ। আমাকে দেখেই সামনে এগিয়ে এলো। এটা আপনার জন্য। আবার কি? কফি। তোমার কি আমাকে প্রতিদিন কিছু না কিছু দিতেই হবে? কি করব বলেন, আপনার যত্ন নিতে ভালো লাগে। এত কেয়ার করা ভালো না। কেন? মানুষ অভ্যস্ত হয়ে যায়। নীলা কয়েক সেকেন্ড চুপ করে আমার দিকে তাকিয়ে রইল,
তারপর ধীরে ধীরে বলল, আমি তো চাই আপনি আমার অভ্যেস হয়ে যান। আমি আর কিছু বলতে পারলাম না। সেদিন প্রথমবারের মতো মনে হলো মেয়েটা শুধু আবেগ থেকে এসব বলছে না, ওর প্রতিটা কথার মাঝে একটা অদ্ভুত সত্যি আছে। ধীরে ধীরে আমাদের সম্পর্কটাও বদলাতে লাগলো। আগে যেখানে নীলা একা একা কথা বলতো, এখন আমি নিজেও কথা বলতাম। আগে ও সামনে এলে পালিয়ে যেতে চাইতাম, এখন না দেখলে অস্থির লাগতো। আগে ওর মেসেজের রিপ্লাই দিতাম ঘন্টাখানেক পর, এখন ফোন হাতে নিয়েই অপেক্ষা করতাম কখন ও মেসেজ দেবে। এক রাতে পড়তে বসেছিলাম, হঠাৎ ফোনে নীলার মেসেজ এলো। ঘুমিয়ে গেছেন? না। তাহলে ছাদে আসুন। আমি অবাক হয়ে ফোনের দিকে তাকালাম। মানে? আপনাদের বাসার পাশের বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছি। মানে কি? আহা, আগে আসুন তো। আমি তাড়াতাড়ি বারান্দায় গিয়ে নিচে তাকালাম। সত্যি পাশের বিল্ডিংয়ের ছাদে একটা মেয়ে দাঁড়িয়ে হাত নাড়ছে। আমি দ্রুত ছাদে উঠে গেলাম। গিয়ে দেখি নীলাভ রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আছে। দুই বিল্ডিংয়ের ছাদ প্রায় কাছাকাছি লাগানো, খুব সহজেই এক ছাদ থেকে আরেক ছাদে যাওয়া যায়। রাত তখন প্রায় 11:30। চারপাশ একদম শান্ত। আমাকে দেখেই ও হাসল, তারপর এক লাফে আমাদের ছাদে আসলো। এটা দেখে আমি হালকা চেঁচিয়ে উঠলাম, আরে আরে, কি করছো? পাগল হয়ে গেছো? পড়ে যাবে তো। পড়লে আপনি তো আছেন ধরার জন্য। তুমি কি পাগল? আর তুমি এখানে কিভাবে? তোমার বাসা তো অন্যদিকে। এইটা আমার খালার বাসা। কি? আগে বলনি তো কখনো। আর তুমি জানলে কিভাবে যে এইটা আমার বাসা? আমাকে কি আপনার এতই বলদ মনে হয়? এত কিছুর খেয়াল রাখি আর আপনি কোথায় থাকেন সেইটা জানবো না? কিন্তু তুমি এত রাতে এখানে কেন এসেছো? আপনাকে দেখতে ইচ্ছে করছিল। আমি একটা দীর্ঘ শ্বাস ফেললাম। তুমি না দিন দিন অসম্ভব হয়ে যাচ্ছ। আর আপনি দিন দিন নরম হয়ে যাচ্ছেন। আমি কিছু বললাম না। হঠাৎ নীলা আকাশের দিকে তাকিয়ে বলল, জানেন, আমি আগে কখনো কাউকে এভাবে ভালোবাসিনি। আপনার সাথে কথা বললে মনে হয় পৃথিবীটা একটু শান্ত হয়ে যায়। যত রাগ, যত মন খারাপ সব ঠিক হয়ে যায়। আমি ধীরে ধীরে ওর দিকে তাকালাম। চাঁদের হালকা আলোতে মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছিল। নীলা এবার আমার দিকে তাকিয়ে বলল, একটা কথা বলবেন সত্যি করে? কি? এখনো কি আপনি আমাকে অন্য কিছু ভাবতে পারছেন না? প্রশ্নটা শুনে বুকের ভেতরটা ধক করে উঠল, কারণ এবার আর মিথ্যা বলতে পারছিলাম না। আমি অনেকক্ষণ চুপ করে রইলাম। নীলা হয়তো আমার উত্তর না পেয়েই সব বুঝে ফেলেছিল, তাই মৃদু হেসে বলল, থাক, উত্তর দিতে হবে না। আমি কয়েক সেকেন্ড ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। তারপর খুব আস্তে করে বললাম, তুমি আমার জীবনে অনেকটা জায়গা নিয়ে ফেলেছ। কথাটা বলার পর মনে হলো বুকের ভেতর জমে থাকা একটা ভার হালকা হয়ে গেছে। নীলা প্রথমে কিছু বলল না, শুধু স্থির চোখে আমার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে ওর চোখ ভিজে উঠল। আমি একটু অস্থির হয়ে বললাম, এই এই, তুমি কাঁদছো কেন? নীলা হালকা হেসে চোখ মুছে বলল, জানেন, আমি ভাবিনি আপনি কোনোদিন এটা বলবেন। আমি মুচকি হেসে বললাম, আমিও ভাবিনি। নীলা ধীরে ধীরে আমার কাছে এসে দাঁড়ালো, এত কাছে যে ওর নিঃশ্বাস পর্যন্ত অনুভব করা যাচ্ছিল। চারপাশে তখন একদম নীরবতা। দূরে কোথাও হালকা বাতাসে টিনের শব্দ হচ্ছে, আর মাথার ওপর অর্ধেক চাঁদটা যেন চুপচাপ আমাদের দেখছে। নীলা খুব আস্তে করে বলল, তাহলে কি অবশেষে আমিই জিতলাম? আমি হালকা হেসে মাথা নাড়লাম। তুমি শুরু থেকে জিতেছিলে, শুধু আমি মানতে চাইনি। কথাটা শুনে নীলার চোখ দুটো চকচক করে উঠল। মেয়েটা কয়েক সেকেন্ড শুধু আমার দিকে তাকিয়ে রইল। সেই চেনা দুষ্টুমি ভরা হাসিটা এবার কেমন যেন নরম হয়ে গেছে। মনে হচ্ছিল এতদিনের অপেক্ষার পর অবশেষে ওর মনটা শান্ত হয়েছে। জানেন, আমি না অনেকবার ভয় পেয়েছিলাম। তুমি আর ভয়? যদি কোনোদিন সত্যিই বিরক্ত হয়ে আমাকে দূরে সরিয়ে দিতেন। সেটা কখনোই করতাম না। এত শিওর হয়ে বলছেন? হ্যাঁ, কারণ তুমি তো প্রথম মানুষ যে আমার না বলা কথাগুলো বুঝে ফেলেছে। কথাটা শুনে নীলা আর কিছু বলল না, শুধু ধীরে ধীরে নিজের হাতটা বাড়িয়ে
আমার হাতের উপর রাখল। ওর হাতটা ঠান্ডা ছিল, হয়তো রাতের বাতাসে, হয়তো উত্তেজনায়। আমি হাত সরালাম না, বরং এবার নিজেই ওর আঙ্গুলগুলো শক্ত করে ধরলাম। নীলা নিচের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, জানেন এই মুহূর্তটার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি? আর আমি কতদিন পালানোর চেষ্টা করেছি। এখনো পালাবেন? না, এখন মনে হচ্ছে এই পাগল মেয়েটার কাছেই থাকি। নীলা হঠাৎ হেসে ফেলল, তারপর না বুঝেই এক ধাপ এগিয়ে এসে আমার বুকের সাথে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। আমি মুহূর্তের জন্য থেমে গেলাম। মেয়েটা সত্যিই আমার এতটা কাছাকাছি চলে এসেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, অস্বস্তি লাগলো না, বরং বুকের ভেতর অদ্ভুত একটা শান্তি নেমে এলো। আমি ধীরে ধীরে ওকে নিজের কাছে টেনে নিলাম। নীলা সাথে সাথে 2 হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরল। মনে হচ্ছিল পৃথিবীর সব অস্থিরতা যেন এই ছোট্ট মুহূর্তটার মাঝে থেমে গেছে। আপনার বুকের শব্দটা খুব সুন্দর। বুকের শব্দও আবার সুন্দর হয় নাকি? হয়, অন্তত আমার কাছে হয়। আমি কিছু বললাম না, শুধু ওর মাথার ওপর থুতনি রেখে দাঁড়িয়ে রইলাম। রাতের বাতাসে ওর চুলগুলো বারবার আমার মুখ ছুঁয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর নীলা মাথা তুলে তাকালো। দুজনের চোখ আবার এক হয়ে গেল। সেই চোখে এবার আর লুকোচুরি নেই, ভয় নেই, শুধু গভীর একটা অনুভূতি। একটা কথা বলবো? হুম? এখন যদি আবার প্রপোজ করি অ্যাকসেপ্ট করবেন? আমি হেসে ফেললাম। তুমি না সত্যি অসম্ভব। নীলা ঠোঁট ফুলিয়ে বলল। উত্তর দিন। আমি কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থেকে খুব আস্তে বললাম, হ্যাঁ করব। নীলার চোখ দুটো মুহূর্তেই চিকচিক করে উঠল। সত্যি? অনেক আগেই হয়তো তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম, শুধু বুঝতে একটু দেরি হয়েছে। কথাটা শেষ হতেই নীলাব হঠাৎ খুশিতে আমার শার্ট মুঠো করে ধরল। আল্লাহ, আমি এখন কি করব বুঝতেছি না। আজকে আমি অনেক বেশি খুশি। বলেই হঠাৎ খুব আস্তে করে আমার গালে একটা কিস করল। আমি পুরোপুরি থেমে গেলাম। নীলা সাথে সাথে লজ্জা পেয়ে মুখ নিচু করে ফেলল। সরি। সরি কেন? ভুল করে হয়ে গেছে। আমি কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর আলতো করে ওর থুতনিটা তুলে মুখটা নিজের দিকে করলাম। একটা কথা জানো? কি? তোমাকে লজ্জা পেলে সবচেয়ে বেশি সুন্দর লাগে। নীলাব চোখ বড় বড় করে তাকালো। আপনি কিন্তু আজকে অনেক রোমান্টিক কথা বলছেন। সবই তো তোমার জন্য। নীলা আবার ধীরে ধীরে আমার বুকে মাথা রাখল। আমি ওকে আরও একটু কাছে টেনে নিলাম। সেদিন রাতটা আমাদের সম্পর্কের নতুন শুরু ছিল, যেখানে আর কোনো লুকোচুরি ছিল না, ছিল না দূরত্ব। সেই রাগী সিনিয়র আর জেদি জুনিয়র মেয়েটার মাঝের অদ্ভুত টানটা সেদিন অবশেষে ভালোবাসার নাম পেল। আর আমি বুঝলাম, কিছু মানুষ হুট করে জীবনে আসে না, তারা আসে সব কিছু বদলে দেওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।